মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। সাজিবেত, এটা কি করলে? আমি তোমাকে ছেড়ে দেব না সাজিবেত। তোমার ওই পা দুটো কেটে ফেলবো যেন আর কখনো কোনোদিন তুমি বাইরে যেতে না পারো সাজিবেত। তোমার জন্য কাউকে মুখ দেখাতে পারবো না। তুমি বাড়িতে এসো সাজিবেত, তোমার কোনো ক্ষমা নেই। কি হয়েছে তোমার? নিজে নিজে কি কথা বলছো? হ্যাঁ, কে কি করেছে আর কার উপরই বা রাগ করেছো? হায়দার সাহেবের উপর একটু রাগ হয়েছে, খারাপ লাগছিল তাই একা কথা বলছিলাম। উই আইফের মন খারাপ করো না, তোমারও একটা ঘর হবে ইনশাল্লাহ। দেখো তুমি এখনো যুবতী, প্রাণবন্ত একটা মেয়ে অনেক সময় পড়ে আছে তোমার। যদিও তুমি একটু পাগলি, কিন্তু তুমি অনেক পরিশ্রমী। তোমার মূল্য না বুঝলেও কপাল পোড়া। আর তোমার মতো মেয়েকে কেউ যদি দূরে সরিয়ে দেয়, ওটা ওরই সমস্যা। আমার ওরহানকে দেখো। আচ্ছা, কখনো ভেবেছিলাম যে ওরহান এভাবে হঠাৎ করে বিয়ে করে ফেলবে? আমি খুব খুশি হয়েছি যে ও বিয়ে করেছে। উই আইফের, যদি আমাদের জেইনেব আর ফাতির মধ্যে ঝগড়া না হতো, ওদের ঘর যদি না ভাঙতো, ওদের ঘর যে এভাবে ভেঙে দিয়েছে, ওর উপর খোদার গজব পড়বে ইনশাল্লাহ। গজব পড়বে ইয়াদিগার, গজব পড়বে। সত্যি? বাহ, মাশাআল্লাহ, বসে বসে অভিশাপ দেয়া হচ্ছে। আচ্ছা, এবার কার বুকে অভিশাপের এই বিষাক্ত তীর গিয়ে বিঁধবে? হ্যাঁ, আচ্ছা সাজিবেত, আমাকে একটু বলবে এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? ইদানিং একটু বেশি বাড়ির বাইরে বের হচ্ছ। কি আর বলবো ইয়াদিগার ফুপি, হ্যাঁ আজকাল বাধ্য হয়ে সামাজিক হওয়ার জন্য চেষ্টা করে যেতে হচ্ছে। আমি খুবই ক্লান্ত, ঘুমোতে গেলাম, আসি। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। আমিও যেই মেয়েকে আদর করে ঘুমিয়ে পড়বো। আচ্ছা এসো, যাও, শুভরাত্রি। এসো ইয়াদিগার, তোমার অনেক কাজ পড়ে আছে। ওহ মুকাদ্দেস, তোমার ক্লান্ত লাগে না? আম্মা, সম্মান ধুলোয় মিশিয়েছো, মেয়ে হয়ে আরেকটা মেয়ের ঘর ভেঙেছো। তোমাকে কল্পনাতীত যন্ত্রণা দিয়ে মারবো। আমাকে মেরো না। আম্মা, কি হয়েছে? পারবো না। কিভাবে এটা করব? আমারই তো সন্তান।
নিজের পেট থেকে জন্ম দিয়েছি। আমি আমার মতো করেই এর সমাধান করব। কি হয়েছে তোমার? হ্যাঁ, এভাবে নিজে নিজে কথা বলছো কেন? এই চুপ, ঘুমিয়ে পড়ো। মেয়েরা তোমার হাড়গোড় সব ভেঙে দেব। মাথা মোটা। আমি নিশ্চিত হায়দার মাথাটা নষ্ট করে দিয়েছে। এসব আপনি কি করছেন? লেট নাইট অফিস পিকনিক। গোলাপ খাওয়া যায় জানতাম না তো। এটা খাওয়ার জন্য না জেনেব, এই গোলাপটা হলো এখন পর্যন্ত আমার অফিসে দেখা সবচেয়ে সুন্দরী মেয়ের জন্য। আরে তুমি ওর সাথে ফ্লার্ট করছো? বদমাশ! আরে এটা আবার কে, পাগল নাকি? কোবরা ফাতি! অসভ্য, তুমি আমার স্ত্রীকে, মানে প্রাক্তন স্ত্রীকে ফুল কেন দিচ্ছ? প্রাক্তন স্ত্রী তাহলে? আরে প্রাক্তন তো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, সরি, আমি তো জানতাম না এটা। বদমাশ কোথাকার! তুমি ওভারটাইমের নাম করে অফিসের মেয়েদের এভাবে বিরক্ত করো। তোমাকে আমি যদি কোনোদিন আমার জেনেপের আশপাশেও দেখতে পাই। কিন্তু আমরা তো দুজনে একই অফিসে কাজ করি। এখান থেকে যাবে? কথাই বলে যাচ্ছ, তুমি আবারও মার খাবে। যাও প্লিজ, আপনি দয়া করে এখন এখান থেকে যান। আরে ওদিকে না, যাও বলছি। ফাতি, আরে ফাতি খাবো। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছে তো। আরে ফাতি, ফাতি কি দেখালে ফাতি? লোকটা কে বলো তো? লোকটা যেই হোক না কেন, তুমি আমার হিরো, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমিও। আচ্ছা এখন যাই, চলো। কোথায়? যেখানে আমাদের কেউ বিরক্ত করবে না, চলো। আরে ফাইলগুলো সেভ করতে তো দাও। তুমি ডিনারে এসেছো বলে খুবই খুশি হয়েছি। আরো ভালো হতো যদি আরেকটু ভালো ড্রেস পরে আসতে। আচ্ছা, এমন স্যুট কোট পরে নিজেকে অনেক বড় মনে করো নাকি তুমি? আমি অন্তত কোনো মহিলার আশ্রয়ে বেঁচে নেই। যত ইচ্ছে হেসে নাও হোয়াইট, হাসো। তোমাকে যখন আমি জাহান্নামে পাঠাবো, এরপর ওখানে বসে সারা জীবন এভাবে প্রাণ খুলে হেসো। আচ্ছা ওঠো, এবার যেতে হবে। ভালো প্রস্তাব, কিন্তু আমি দুঃখিত যে তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করতে হচ্ছে। উই ভাইত, আমাকে তুমি জোর করতে বাধ্য করো না। শেফকেত, তোমার কখনো বুদ্ধি হবে না? আশেপাশে তুমি যাদের দেখতে পাচ্ছ ওরা সবাই আমার লোক। তুমি কি ভেবেছিলে উঠতে বলবে আর আমি তোমার পেছন পেছন মুরগির বাচ্চার মতো উঠে যাব? আমি সাগরের মাছ না যে যখন ইচ্ছে আমাকে ধরতে পারবে। উই আচ্ছা তাই, তাহলে একটা জাদু দেখাই। তুমি কি একটু ওই টেবিলের দিকে তাকাবে? এবার তাহলে একটু এদিকে তাকাও। এসো, উঠি এবার। কোথায়? গভীরে, অনেক গভীরে।
আমি আসলে ওই লোকটার মুখে লাথি মারতে চেয়েছিলাম, কিন্তু লম্বা না হওয়ার কারণে মারতে পারিনি। তুমি আমার কাছে যথেষ্ট লম্বা। তুমি খুশি? ফাতি কে যেন আসছে। আম্মা, আম্মা আসছে। উনি এখানে কি করছেন? আরে আমি কিভাবে বলবো, শুয়ে পড়ো। দেখো একটা গাড়ি এলো। এরতান? 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 এখানে কেন এনেছে? বিশ্বাস হচ্ছে না ফাতি, মনে হয় এরতানকে শেষবারের মতো দেখছি। খুব ভালো। উফ আম্মা, উফ, তুমি কথা দিয়েছিলে। আচ্ছা জেনেব, ওর মতো এরকম একজন জঘন্য মানুষকে তোমার মা যদি শাস্তি নাও দেন, একদিন না একদিন অন্য কেউ অবশ্যই দেবে। ফাতি, তুমি বুঝতে পারছো না যে কি বলছো? আমি যা বলছি অবশ্যই বুঝে শুনে বলছি। একজন বিবাহিত মহিলার প্রতি আসক্ত ও একটা দুশ্চরিত্র লোক অনাগত সন্তানকে যেভাবে ছেড়ে যায়, ওর মতো এমন জঘন্য একটা লোকের এমনই হওয়া উচিত। আমরা ওর সাথে এমনটা করতে পারি না। আম্মাকে এমন একটা কাজ কখনোই করতে দিতে পারি না। কেন বলো তো? তোমার মা যেটা করতে চাইছে তা ওনাকে করতে দাও। এতে করে আমরা দুজনও তো মুক্তি পাবো এরতানের কাছ থেকে। ফাতি দেখো, ঠিক আছে এরতানের প্রতি রাগের কারণে এসব বলছো, তা বুঝতে পারছি, কিন্তু আম্মা এরতানকে মারলে তো খুনি হয়ে যাবে। জেনেব, তোমার মা তো খুনি না। আমার আম্মা খুনি না, বুঝেছো ফাতি? আর কখনো হবেও না, তা শুনে রাখো। কারণ আমি তা হতে দেব না, বুঝেছো? আরে এমন কথা তুমি কিভাবে বলতে পারলে? হ্যাঁ, সেলিমের কথা ভেবেছো? ভবিষ্যতে সেলিমকে আমরা কি বলবো? কিভাবে একটা সুখী পরিবার গড়বো? শুধুমাত্র এই খুনের জন্য আমাদের এতদিনের সুখের পরিবার এভাবে তছনছ হয়ে যাবে ফাতি। তুমি কিন্তু একটু বেশি নীতি কথা বলছো। দেখো, একদিনে এরতান আমাদের অনেক বড় বিপদে ফেলবে। তখন আমাকে কিছু বললে তোমাকে এখনকার কথা মনে করিয়ে দেব। যদি অন্য কারোর সাথে এমন কাজ করতো, তারা ওকে ক্ষমা করতো না। হয়েছে, এবার থামো। জেদি মেরিয়াম, আমার বোঝা উচিত ছিল যে এর পেছনে আপনার হাত আছে। আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, এর জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে, বুঝেছেন? আমি একা একা থাকি বলে আমার কেউ নেই বলে মনে হয়, তাই না? হ্যাঁ, আমার কে আছে তা আপনি সময় মতো বুঝবেন। একটু অপেক্ষা করুন। এরতান, তুমি যে নিঃসঙ্গ কোনো নেকড়ে নাও সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুমি শিয়ালকে সঙ্গী বানিয়েছ। দেখো, শিয়ালের দল থেকে তুমি কিভাবে আমার জালে আটকা পড়লে। ছেড়ে দাও। একটা কথা বলি, আপনি নিজেকে কি মনে করেন যে আমাকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, এই দুজন গাধাকে দিয়ে আপনি আমাকে ভয় দেখাতে চান? আচ্ছা, আপনি বাড়িতে থাকেন না কেন? হ্যাঁ, মেয়ে হয়ে কিভাবে আপনি ছেলেদের কিডন্যাপ করেন বলুন? আপনার স্বামী কি কিছু বলে না? এভাবে মাস্তানদের মতো একে ওকে কিডন্যাপ করে আনেন কেন? হ্যাঁ, ওরহানকে আমার পেছনে লেলিয়ে দেন, এমনকি ওরহানের সাথে ফাতিকেও পাঠান কেন? আচ্ছা, ওরা দুজন কি আপনার হুকুমের গোলাম? বুঝেছি, ওরা দুজন আপনার পোষানেরই কুকুর, তাই না? ছাড়ো আমাকে, ছাড়ো। মুখটা বন্ধ করে দাও। কার মুখ বন্ধ করবেন? পুরো মুখটাই ঢেকে রাখো, ওকে আর সহ্য হচ্ছে না। দাঁড়ান প্লিজ, সমঝোতায় আসতে পারি। বলতে চাচ্ছিলাম, একটু শুনুন প্লিজ, আমার কথা শুনুন প্লিজ। দেখুন না, না এটা করবেন না, না প্লিজ, আমাকে ছেড়ে দিন। মাথা ঢেকে দিল কেন? শুনুন জেদি মেরিয়াম, এটা করবেন না জেদি মেরিয়াম। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। শুনুন। ফাতি ওকে কোথায় নিয়ে যাচ্ছে? ফাতি তাড়াতাড়ি ওঠো তো। আমাদেরও যাওয়া উচিত। তাড়াতাড়ি ওঠো। আচ্ছা, যাচ্ছি তো। ফাতি একদম ফেরেশতা এসে গেছে, শুধু কেউ মানে না, এই যা।
ফেরেশতা মানে? আমাকে আটকে রাখতে পারবে না শেফকেত। সারাটা জীবন ধরে এর জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে। কথা না বলে চুপ থাকো। শেফকেত, তোমার নিজের দিকে তাকানো উচিত। এতটা অসহায় তুমি? ভাড়াটে গুন্ডা দিয়ে আমাকে ধরে আনা ছাড়া তোমার আর কোনো ক্ষমতা নেই। হায়দার, দাঁড়াও হায়দার, থামো। এবার বেঁচে গেলে। কোথায় সেই পুরনো শেফকেত রেইস? কোথায় সেই লোকটা যে পাথর থেকে পানি বের করত? কোথায়? মুখটা বন্ধ রাখো, না হলে কিন্তু খারাপ কিছু ঘটিয়ে ফেলবো। না, তুমি কিছুই ঘটাতে পারবে না। কিন্তু খারাপ কিছু বলতে যদি একজন মানুষের উপর 10 জন লেলিয়ে দেয়া হয় তাহলে ঘটবে। আমি হয়তো পারবো না, তবে নিজেকে যদি এতই বীর মনে করো, এসব দুজনে লড়াই করি, তারপর দেখা যাবে কি ঘটে। একটা কথা তুমি শুনে রাখো ভাইদ, এই চ্যালেঞ্জ গ্রহণ করতাম কিন্তু করব না, কারণ তুমি হলে একটা অসৎ। তুমি এখন পালিয়ে যেতে পারো। হ্যাঁ, আমার বয়স হয়েছে, কিন্তু বয়সের ভারে বোকা হয়ে যায়নি, বুঝেছ? মানে তুমি লড়াই করতে ভয় পাচ্ছ, তাই না? আচ্ছা শোনো হায়দার, তুমি আর দেরি না করে এখনই ওর মুখ বন্ধ করে দাও, না হলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটাবো। ভাইদ, এসো তোমাকে শান্ত করে দেই। অনেক ধন্যবাদ হায়দার, ভালো করেছ। রেইস, জানোই তো খালি কলসি বাজে বেশি। হায়দার, তুমি যা করলে তা কখনো ভুলবো না। কি বলছো রেইস? তুমিও আমাদের জন্য অনেক করেছো। তোমার কোনো সমস্যা আমার নিজেরও সমস্যা। হায়দার, তুমি জমিনের যা কাজ তা করেছ, এখন সাগরে যা করার তা আমি নিজেই করতে পারবো। আসতে পারো, তোমাদের যে কাজ ছিল তা শেষ। ছেলেগুলো এখানেই থাকুক রেইস, যা বলবে ওরা তাই করবে। মরতে বললেও মরবে। না, প্রয়োজন নেই, আমি এখন নিজের কাজ নিজেই করতে পারবো। হায়দার, ধন্যবাদ। তুমি যা বলবে রেইস। হ্যাঁ ভাই, তো এখানে এখন তুমি আর আমি শুধু আছে। তাহলে এখন কেন, কোথায় নিয়ে যাচ্ছে আরতানকে? জিনিপ কোথায় নিয়ে যাচ্ছে তা আমিও বুঝতে পারছি না। আমার মাথায় কিছুই ঢুকছে না ফাতি। তবে যেটাই হোক না কেন, আম্মা খারাপ কিছু করার আগে অবশ্যই আমাদের থামাতে হবে। হ্যাঁ অবশ্যই, আমাদের ওই অসভ্যটার জীবন বাঁচাতেই হবে। কি বলো? ফাতি, ওভাবে ভেবো না, আমরা আম্মার জীবন বাঁচাতে যাচ্ছি, এভাবে একটু চিন্তা করো। ফাতি, আমরা বন্দরের দিকে যাচ্ছি। ওয়াও, যেমন স্বামী তেমন স্ত্রী। রেইস বাবাকে অনুসরণ করছে, ওনাকে অনেক শুভকামনা। এগিয়ে যা ফাতি। হুম, লাইট বন্ধ করো এখনই। হ্যাঁ ভাইদ, শোনো, তোমার দিন শেষ, বুঝলে? শোনো, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি। আরে তোমার তো আমার নাম শুনতে পাওয়া মাত্রই 40-50 কিলোমিটার দূরে পালিয়ে যাওয়ার কথা ছিল, আর তা না করে তুমি আমার মেয়েকে কিডন্যাপ করে বিষ খাইয়েছো। হ্যাঁ, তারপর এখন আবার তুমি আমার স্ত্রীকে, আমার পরিবারকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে হুমকি দিচ্ছ। অসভ্য! আমি তোমাকে কি বলেছিলাম? আর কখনো এমন কাজ করবে না। আবার করলে মেরেই ফেলবো। তুমি কিন্তু আমার কোনো কথা শোনোনি। কথা যখন শোনোনি, দেখো তোমার সাথে আমি এখন কি করি। এরা আবার কারা? ম্যারিয়াম, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো বলো তো? আরে ওই লোকটাকে আগে বলো, ওই লোকটাকে। তুমি আমাকে আমার করা প্রশ্নই আবার জিজ্ঞেস করো না। লোকটাকে বলো। না, তুমি আগে বলো। ওকে আবার? ভাই, তুমি আমাকে বলনি যে ভাই না মরা পর্যন্ত আমাদের মুক্তি নেই? শেফকেত, আমি ওকে মারার কথা কখন বললাম? দূর, তুমি আগে বলো তো ওই লোকটাকে।
ও হলো ও ভাইতের লোক, কোম্পানিতে গুপ্তচর হয়ে ঢুকেছিল। ও আমার মেয়েকে কিডন্যাপ করার জন্য ওখানে ঢুকেছে। ওকে তো আমি ছাড়বো না, পুড়িয়ে মারবো। আমি আজ ওকে মেরেই ফেলবো। না না শোনো, দাঁড়াও, পাগলামো করো না শেফকেত, আমাদের কথা বলা দরকার। তাহলে কথা বলো। কি বলছো? সবার সামনেই কথা বলবো? তাহলে ভেতরে চলো। তুমি ধরো এসো, আমাকে। এসো, সাবধানে এসো। যাও, ভেতরে যাও। জেনেব, তোমার পরিবারটা কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং। রেইস বাবাও একজনকে নিয়ে এসেছে। ওয়াহিদ কিনেছে। ওয়াহিদকে? তার মানে আজকে এই দুজনের জীবন শেষ, সেই সাথে আমরাও চিরমুক্তি পাবো। ফাতি, এসব কি বলছো? বুঝতে পারছো জীবন শেষ হবে কেন? তুমি কি জানো যে তুমি কি বলছো? ওই অসভ্যটা তোমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল, ভুলে গেছো? ফাতি শোনো, আমার বাবা মা দুজন অনেক বছর পর আবার এক হতে পেরেছে। জেলে যাওয়ার জন্য বলো? হ্যাঁ, তাও আবার আমার কারণে? এই অনুশোচনা নিয়ে কিভাবে বেঁচে থাকবো তা ভেবেছো? তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, ঠিক বলেছি। আর তাছাড়া সমস্যাটা আমাদের, ওদের না। চলো এবার। আচ্ছা, যখন সুযোগ পেয়েছি। চলো। আচ্ছা, কি করব? কোনো একটা উপায় বের করব। কি উপায় বের করবে? চুপ করো। আচ্ছা, তুমি আর কত এমন বোকা বোকা কাজ করবে শেফকেত, আমাকে বলো তো? আয়নায় নিজের মুখটা দেখো। তুমি কেন ওই লোকটাকে বন্দরে তুলে এনেছো? আমি এটা আমার মেয়ের নিরাপত্তার কথা ভেবে করেছি। আমি যে লোকদেরকে গভীরে, অনেক গভীরে পাঠাই, সেটা শুধুই আমার মজা লাগে বলে, তাই না? আচ্ছা, তুমি যে এমন একটা কাজ করার সিদ্ধান্ত নিয়েছো, আমাকে আগে বলনি কেন? হ্যাঁ, তুমি তো আমাকে বলেছো, তাই না? আসলে এই ব্যাপারটা হঠাৎ করে ঘটেছে। মানে আমরা গুপ্তচরকে ধরতে পেরেছি। এটা তোমার মতো প্ল্যান প্রোগ্রাম করে করা হয়নি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তাই। ক্ষমা করে দিও, তোমাদের ভালোর জন্যই এটা করতে হলো। আমি ওকে নিজের হাতে মারবো। ওকে আমি মারবই। কেন বাঁচিয়ে রাখবো? করে একটু মাথাটাকে কাজে লাগাও শেফকেত, এমন করো না। তুমি কেন না গলাচ্ছ? চুপ করে থাকো। শেফকেত, আমি আবারও বলছি। আরে, দরজা খুলছে না কেন? আরে, কে বন্ধ করেছো? খুলে দাও, খোলো। তুমি ওয়াহিদকে বেঁধে রাখোনি কেন? তুমি দেখোনি ওকে? অবশ্যই বেঁধেছি। আরে, তাহলে কে এই দরজা আটকালো? আমি আবারও ভালো মতো বলছি, এই কে আছো? দরজা খোলো। জেনেব, কি করব? জানি না কি করব। আমি তো এইটুকুই ভেবেছিলাম। ভালোই করেছো। এত বড় দুজন শত্রুকে কিডন্যাপ করার জন্য তুমি শুধু এতটুকুই ভেবেছো? আমি কি করব বলো? সবকিছু হুট করে যেভাবে ঘটে গেল। তবে আমি শুধু এইটুকু জানি, ওদের দুজনকে এমন কোথাও পাঠাতে হবে যেন আর কোনোদিন এখানে ফিরে আসতে না পারে। পেয়েছি। রাশিয়া পাঠিয়ে দিলে কেমন হয়? ওখানে গেলে পুলিশ আরতানকে দ্বিতীয়বার অবৈধভাবে যাওয়ার কারণে জেলে পাঠাবে। ওখানে না, ওদের রাশিয়া পাঠানো ঠিক হবে না। তাহলে কি করবে? দুর্দান্ত একটা আইডিয়া আছে। কি? শোনো, আমি গাড়ি চালাবো। গাড়িতে ওঠার পর কোনো শব্দ করবে না, ওরা যেন বুঝতে না পারে আমরা কে। ঠিক আছে? ওঠো। কোথায় যাবে? চুপ চুপ। আচ্ছা, কিন্তু কোথায় যাবে? কোনো কথা বলবে না। আচ্ছা বলো তো মেরিয়াম, তুমি কেন এখানে এসে সবকিছুর মধ্যে নিজেকে জড়িয়ে এমন তালগোল পাকিয়ে ফেললে? এখানে আমার কি দোষ শেফকেত? এই দরজাটা কি আমি বন্ধ করেছি? অবশ্যই অনেক দোষ করেছো। তোমার লোকদের সাথে নিয়ে আমাকে আটকানোর জন্যই এখানে এসেছো। আমি জানতাম নাকি তুমি ওকে ধরে এনেছো? আর যদি জানতে পারতাম, তোমাকে না করতাম। হ্যাঁ, তাই করতে। এই জন্যই তো দরজাটা ইচ্ছে করেই তোমার লোকদের দিয়ে বাইরে থেকে আটকে রেখেছো, তাই না? তুমি যাদের দিয়ে ওকে ধরে এনেছো,
ওরাই দরজা বন্ধ করে দিয়েছে। ওরা ভাইহিতের লোক ছিল। ধ্যাৎ, আমি কার সাথে কথা বলছি? কে আছো? দরজা খোলো, খুলে দাও। হামিদ, সবাই গেল কোথায়? আমরা এখানে এভাবে তোমরা পড়ে আছি কেন? কোথায় গেলে? সবাই কোথায় গেল? তাড়াতাড়ি ওঠো। এই, কেউ কি আছো? দরজা খোলো। আসছি। খোলো। উফ, ধ্যাৎ। ভাইত, ভাইত, ভাইত কোথায় উড়ে গেল? দেখো ভাইত নেই, চলে গেছে। কোথায় ও? যাকে নিয়ে এলাম ও কোথায় গেল? লোকটা পালিয়ে গেছে মেরিয়া ম্যাডাম। কেউ আমাদের পেছন থেকে মাথায় আঘাত করে অজ্ঞান করে দিয়েছিল। মানে তোমাদের এভাবে মেরে অজ্ঞান করে দিল, কিন্তু তোমরা ওদের দেখতেও পাওনি? বলো আমাকে, এটা কে করেছে? কাউকে দেখতে পাইনি মেরিয়াম ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন। কে এটা করলো? এত বড় সাহস কার হতে পারে? কে ও? দেখো, সবকিছু ঠিকই ছিল। ওই ভাইত অসভ্যকে আমি ধরেও এনেছিলাম। গভীরে, অনেক গভীরে পাঠাবো ভেবেছিলাম। তুমি এসে সবকিছু নষ্ট করে দিলে। তুমিও আমার সবকিছু নষ্ট করেছো। আচ্ছা, তুমি কেন তোমার সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করতে পারো না? ওই গভীরে, অনেক গভীরে পাঠানো হলো আমার কাজ, নিজের মতো করে কিছু করতে পারো না? হ্যাঁ, তুমি জানিয়ে গর্ব করছো? ওটা আমার দাদার পদ্ধতি ছিল। তুমি নিজে রিজেতে গিয়ে ওনার থেকে শিখে এসেছো। মাথা ঠিক আছে তোমার? এটা তোমার দাদার পদ্ধতি হতে যাবে কেন? আমার দাদার পদ্ধতি। তোমার দাদা এখানে কোথা থেকে এলো? আর তোমার দাদা জানলে তো আমার দাদার কাছ থেকেই শিখেছিল। আচ্ছা তাই? এটা ছাড়া গর্ব করার মতো আর কোনো কিছু নেই শেফকেত? এসব বাদ দিয়ে ভাবো, ওদেরকে কে কিডন্যাপ করলো? কি আর করবে? ভাইদের লোকেরা এসে ওকে নিয়ে গেছে। আর তুমি মাথা ঢেকে যে লোকটাকে গুপ্তচর ভেবে ওখানে নিয়ে এসেছিলে, ওকে অনুসরণ করে বন্দরে এসে আমাদের আটকে রেখে ভাইদকে নিয়ে গেছে। আবার ওকে পাই, এরপর ওকে পাওয়া মাত্র ওর পা দুটো আমি ভেঙে দেব। শেফকেত, তুমি আর কখনো একা একা এমন কিছু করবে না। যা করতে চাও তা আমাকে বলে করবে। ও আচ্ছা, তাই নাকি? আমি না, তুমি এরপর কিছু করার আগে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? শেফকেত, হ্যাঁ, কেন যে এত ভাগ্য ভালো হবে ওই ভাইদ গাধাটার? হ্যাঁ, দেখো আবারও কিভাবে বেঁচে গেল। আচ্ছা দয়া করে একটু চুপ করবে? তোমার চিৎকারে সবাই জেগে যাবে। যাও ঘুমাও, ওটা এত বড় কোনো সমস্যা না। আচ্ছা, আমরা এখন ওই ভাইদকে কোথা থেকে খুঁজে বের করতে পারবো বলো তো? ও কোথায় আছে কে জানে? নরকের ওই কীটটা কোথায় যে লুকিয়ে আছে। এখন আমাদের ওকে নিয়ে ভাবার কোনো সময় নেই। কেন ভাববো না? এখন ওকে নিয়ে ভাববো, সকালবেলা ভাববো, সন্ধ্যার সময় ভাববো, আমার যখন খুশি ভাববো। তোমার কি তাতে? তুমি কি শুরু করেছো শেফকেত, বলো তো? কেন 5 বছরের বাচ্চার মতো এমন আচরণ করছো? আরে তোমার জন্যই তো পালালো। আবার কথাও শোনাচ্ছ। কান খুলে শুনে রাখো, আমি এখনই যাব। ও আর কোথায় লুকোবে? যেখানে লুকোবে ওখান থেকে টেনে ওকে আমি বের করে নিয়ে আসবো। দাঁড়াও, আর পাগলামো করো না শেফকেত। ম্যারিয়াম, সরে দাঁড়াও বলছি। দেখো, এখন আশেপাশে সবাই ওত পেতে আছে। এভাবে মাথা গরম করে তুমি ওর কিছুই করতে পারবে না। এটা তোমার কারণেই হয়েছে, আর এর জন্য তুমি দায়ী। এমন একটা কাজ করবে ওটা তো আমাকে আগেই জানাতে পারতে। কিন্তু না, তুমি জেদি মেরিয়াম তো জেদের বসেই কাজ করবে, ঠিক বলেছি না? উফ শেফকেত, উফ। কোথায় যাচ্ছ এখন? আমি জেইনেপের কাছে যাচ্ছি শেফকেত। জেইনেপ, জেইনেপ শুনছো? অফিসে যেতে হবে, ওঠো, সকাল হয়ে গেছে। ওঠো জেইনেপ, দেরি করে উঠলে নাস্তা করে যেতে পারবে না মামুনি। আমি গতকাল অনেক রাত পর্যন্ত কাজ করেছি,
আমার আজ আর অফিসে যেতে ইচ্ছে করছে না। 1 সপ্তাহ হলো অফিসে জয়েন করেছো। ওঠো। জেনেব, তোমার জামা কাপড় পাল্টাওনি কেন? অফিস থেকে আসার পর আমি এতটাই ক্লান্ত ছিলাম যে রুমে এসে এভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, তোমার যদি এতটাই ক্লান্ত লাগে, আচ্ছা ঘুমো তাহলে। সত্যি ঘুমাবো? যদি তুমি উঠতে না পারো। আম্মা, আমার ওঠার কোনো শক্তি নেই, সত্যি আমার অনেক বেশি ক্লান্ত লাগছে। তুমি প্রথম সপ্তাহেই অফিস মিস করতে যাচ্ছ? অবশ্য তুমি তো আবার বসের মেয়ে, এতটুকু ছাড় তো পেতেই পারো। যদিও সাধারণ কোনো কর্মচারী হলে প্রথম সপ্তাহে মরে গেলেও ছুটি নেওয়ার কথা ভাবতই না। ঠিক আছে, তুমি বসের মেয়ে হিসেবে অবশ্যই এটা করতে পারো। তুমি শুয়ে থাকো, যতক্ষণ ঘুমোতে ইচ্ছে করে ঘুমো। আমি বিরলকে কল করে তোমার জায়গায় অন্য কাউকে তোমার কাজগুলো করতে বলবো। ঠিক আছে মামনি? সবাই তো আর তোমার মতো বসের মেয়ে না, তাই না? তুমি একদিন অফিসে না গেলেও কোনো সমস্যা নেই মা। আচ্ছা মামনি, তুমি তাহলে ঘুমো। ঠিক আছে আম্মা, আমি এখনই উঠে পড়ছি। দেখো, নিজের মেয়ের জন্য মনে কোনো দয়া মায়া নেই। 5 মিনিটের মধ্যে উঠে পড়বো। 5টা মিনিট সময় দাও, একটু ঘুমোতেও পারি না। মামনি, 5 মিনিট? আচ্ছা। মহিলাটা খুব ভালো করে জানে কোথায় আঘাত করতে হবে। ঘুমোতেও দিল না। আচ্ছা, দেখি তো ফাতি গাধাটা কি করছে। ফাতি, আমি অফিসে যাচ্ছি। আরে মেয়েটা, তুমি ঘুমোচ্ছ? ঘুমোচ্ছি জেনেব, ঘুমোচ্ছি। দুজনের ঘুমে ঘুমোচ্ছি। এই ফাতি, ওই আমার লক্ষ্মী সোনা কত সকালে ঘুম থেকে ওঠে। কখনো ভাবে না যে একটু বেশি ঘুমোলে নানু এর মধ্যে বাড়ির কাজগুলো শেষ করে ফেলতে পারে। কি করছো ফুপি? বাবা আমার, সেলিম, তুমি এসব কি করছো? জেনেব, তুমি কখন বাড়িতে এসেছো? আমি এসে আবার চলেও যাচ্ছি। তুমি এসব কি নিয়ে খেলছো? রেখে দাও, মুখে দিও না। জেনেব, সারা রাত কাজ করে সকালে বাড়িতে এসেছো। শোনো, তুমি একটু বিশ্রাম নিয়ে তারপর যাও। না ফুপি, আমি কেন বিশ্রাম নেব বলো? আমি সাধারণ একজন কর্মচারী, আমি তো আর বসের মেয়ে না। জেনেব, তোমার মায়ের সাথে একটু কথা বলো। জেনেব, তোমার মায়ের সাথে কথা বলবো? না ফুপি, আমাকে এখন অফিসে যেতেই হবে। তুমি আমাকে আর এটা নিয়ে একদম জোর করো না। ফুপি, এটা কি? সেলিমের খাবার এটা। আল্লাহ। জেনেব, তোমার শরীর একটুও ভালো নেই। যাও রুমে গিয়ে একটু বিশ্রাম নাও। তুমি দেখো, আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে, কি হবে ভেবে দেখেছো? আল্লাহ না করুক, এখন তুমি যেও না। না ফুপি, বিশ্রামের প্রয়োজন নেই। কি বলছো? আমার একটু ঘুম ঘুম লাগছে, আর এটা বাসে উঠে অফিস যেতে যেতেই চলে যাবে। তুমি চিন্তা করো না তো। আচ্ছা, তুমি সেলিমকে এসব কি খাওয়াচ্ছ? ফলের পিউরি খাওয়াচ্ছিলাম। সেলিম, বাবা আমার সোনা, না বাবা আমার নানুমনির কাছে থাকো। তুমি কিন্তু নানুকে একদম বিরক্ত করো না। তোমার চুলের সাথে এটা আটকে গেছে। চুপচাপ নানুমনির পাশে থাকবে। সন্ধ্যা এসে আমরা অনেক মজা করব, ঠিক আছে? ওই নানু তোমাকে খুব ভালোবাসে। আমি তাহলে যাই এখন। জেনেব, আল্লাহর নাম নিয়ে সাবধানে যেও। আসি। জেনেব, বাইরে যাওয়ার দরজা এদিকে। তুমি অবাক হয়েছো তাই না? আমি তো তোমার সাথে মজা করছিলাম। জেনেব, তুমি কিন্তু সাবধানে যাবে। মেয়েটার মাথা গেছে, একদম গেছে।
হ্যাঁ, আমি ফাতি। বাসায় এসে মাত্রই ঘুমিয়ে পড়েছি। আমি তো ঘুমোতেই পারিনি। তুমি জানো আমি এখন অফিসে যাচ্ছি। আচ্ছা, দেখে শুনে যেও। ফাতি, তুমি কেন ঘুমোচ্ছ? আমি তো আর ঘুমোচ্ছি না, দেখো। জেনেব, এসব কি বলছো? ফাতি, যখন আমি না ঘুমিয়ে অফিস যাচ্ছি তখন তুমি কিভাবে ঘুমোচ্ছ? তোমার কষ্ট হচ্ছে না? আমি তোমাকে কষ্ট দিই না, তুমি আমাকে কষ্ট দিও না। আচ্ছা, আমি ঘুমোলাম। না, আর ঘুমিও না তো। আমি তো না ঘুমিয়ে জম্বির মতো ঘুরে বেড়াচ্ছি। যাও, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। সম্ভব না, আমাকে যেতেই হবে। আম্মা আমাকে অনেক ভরসা করে, ওটা নষ্ট করতে পারবো না। আচ্ছা, তাহলে যাও। একদম ঘুমোবে না। ফাতি, শোনো। অসভ্য একটা। কি হলো? কি হয়েছে? শব্দ কিসের? ফেহমি, কি হয়েছে? কিসের শব্দ মুকাদ্দেস? আমি কিভাবে বলবো? চোর আসেনি তো? আমার মনে হয় না চোর এসেছে। ফেহমি, আগুন লেগেছে মনে হয়। কি বলছো মুকাদ্দেস? আগুন লাগা চোরের চেয়ে ভালো? আরে আমি কি তাই বললাম ফেহমি? বলো তো, তোমার বাড়িতে আগুন লেগেছে নাকি চোর এসেছে তা কি তোমার দেখা উচিত না ফেহমি? আরে কি বলছো? তোমার এসব ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসো মুকাদ্দেস। এটা নাকি আমার বাড়ি? আচ্ছা, তোমার কখনো মনে হয়েছে যে এটা আমার বাড়ি মুকাদ্দেস? ফেহমি, শোনো না, তুমি আগে এই বাড়ির লোকের মতো আচরণ করে দেখাও, তারপর না হয় এসে আমাকেই প্রশ্ন করো, বুঝেছো? আমি খুব দুঃখিত মুকাদ্দেস, ভুল কথা বলেছি। আল্লাহ, ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর লোকটা তখনও নিজের পাওয়ার না পাওয়ার হিসেব নিয়ে বসে আছে। না, এই বাড়িতে কোনো শান্তি নেই। আরাম তো দূরে থাকে, এই বাড়িতে শান্তি মতো ঘুমানোর সুযোগ নেই। জাঙ্গো, এদিকে এসো। ওখানে ওভাবে বসে না থেকে আমার কাছে এসো। এই তো, এসো। আরেকটু, হ্যাঁ, আরেকটু এসো। এই তো আমার ছেলেটা আমার কাছে চলে এসেছে। আমার লক্ষ্মী ছেলে, আমার কলিজার টুকরা জাদুমণি, বুকে এসো। আর কেউ কখনো তোমার গায়ে হাত দিয়ে দেখো, ওদের হাত দুটো আমি নিজে ভেঙে দেব। দেখো, জাঙ্গুর কিছু হয়েছে। কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো মুকাদ্দের? হ্যাঁ, ঠিক আছে। বাড়িটার নিরাপত্তা একটু বাড়িয়েছি। কিসের নিরাপত্তা? জাঙ্গুর সাথে অ্যালার্ম সেট করেছি। মানে কি? কিসের অ্যালার্ম বলো তো? মুকাদ্দেস অ্যালার্ম। জাঙ্গু আমার থেকে 3 মিটার দূরে যাওয়ার সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। এর মানে মুকাদ্দেস, তুমি আর কখনো জাঙ্গুর কাছে যেতে পারবে না, তার আগে ওর অ্যালার্ম বেজে উঠবে। আচ্ছা মুকাদ্দের, আমাকে আর কতবার বলতে হবে যে আমি তোমার কুকুরকে কোনোদিন স্পর্শও করিনি? তোমার এই নোংরা কুকুর দিয়ে আমি কি করব বলো তো? কেমন যেন শয়তানের মতো দেখতে। ফেহমি, তুমি ওকে বুঝিয়ে বলো না, আমি ওর কুকুর নিয়ে কিছুই করিনি। আচ্ছা, ঠিক আছে, বললাম। যাই, আমার ড্রেসটা চেঞ্জ করব। ঠিক আছে ফেহমি, আমাকে আর কখনো জিজ্ঞেস করো না যে এটা তোমার বাড়ি কিনা, বুঝতে পেরেছো? তোমার হাত দুটো একেবারে অচল হয়ে যাবে, তুমি এটা দেখে নিও। আচ্ছা, সকাল সকালে তো শব্দ কিসের? তোমরা আবার কেন ঝগড়া করছো? ফাতি বাবা, তোমার আন্টিকে জিজ্ঞেস করো, সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি এখনো মিথ্যে বলছো মুকাদ্দেস। জাঙ্গুকে আর কেউ না, তুমি চুরি করেছিলে মুকাদ্দেস। আরে আমি কেন চুরি করবো এই নোংরা কুকুরটাকে? ওকে তো আমার ছুঁতেও ইচ্ছা করে না, কেমন জঘন্য দেখতে। তুমি চুরি না করলে কে করেছিল? ফাতি চুরি করেছিল। আমি তাহলে যাই, তোমরা এটা নিয়ে আরো ঝগড়া করো। কি হয়েছে বলো তো? তোমরা কি করছো সকালবেলায়? প্রতিদিন অনুষ্ঠিত এই উৎসবের কারণ কি কোনোভাবে জানতে পারি? কিসের শব্দ ছিল? আম্মা, আপনার যদি এতই জানতে ইচ্ছে করে তাহলে মুকাদ্দেরকে জিজ্ঞেস করুন। আজকাল তো দেখছি দুজনের মধ্যে অনেক ভাব হয়েছে। বাড়ির সবাই জেগে গেছে, আমরা নাস্তা করতে পারি গুল সুলতান? ঠিক আছে মুকাদ্দের, চলো আমার সাথে। যাও, আমারটাও খেও। আপনি দেখলেন কেমন ঝগড়া? আমি অবাক হয়ে যাই জানো, একটা মানুষ কিভাবে এত ঝগড়া করে। তোমার বোনকে একটু বোঝাও। গুড মর্নিং জেনেব ম্যাডাম। গুড মর্নিং মিস্টার ইমরা। ফাইলগুলো দেখা শেষ হলে আমি ওগুলো নিতে পারি? ফাইলগুলো আমার দেখা হয়েছে এমনটা বললে আপনাকে মিথ্যে বলা হবে।
আর আমি আমার জীবনে মিথ্যে বলাকে সবচাইতে ঘৃণা করি। এমনকি আমি মিথ্যেকে ভীষণ ভয়ও পাই, ঠিক যেমনটা ভয় পাই সাপকে দেখে। এক কথায় মিথ্যে আমার কাছে ভয়ঙ্কর। কিন্তু এখানে যা ঘটেছে, গতকাল যখন অফিসে কাজ করছিলাম সবকিছু বেশ ভালোই চলছিল। আমি আলোর গতিতে আমার কাজ করছিলাম, আর তখনই আমার একটা ফোন এলো। কে করেছে? কে? প্রতিবেশী কল করে বলল, জেইনেব, বন্যায় পুরো এলাকা ডুবে গেছে। কেন? কারণ আমাদের একজন প্রতিবেশী আছেন, ওনার বয়স 70, মোয়াল্লা খালা। উনি ওনার টয়লেট পেপারগুলো টয়লেটের মধ্যেই ফেলে দিতেন। তারপর যা তা অবস্থা, পুরো এলাকায় ময়লা জমে গেছে। মানে অফিস শেষে বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম আমাদের পুরো এলাকাটা একটা বড় ময়লার ভাগাড় হয়ে আছে। সব শেষ। বাড়ি গিয়ে দেখি বাড়ি পানিতে ভেসে গেছে, টয়লেট উপচে পড়ছে, কলে কোনো পানি নেই। মানে ঘর পরিষ্কার করতে গিয়ে বিশ্বাস করুন কত ঘন্টা যে একসাথে কাজ করেছি। ভাবছিলাম কাজগুলো শেষ হলো। না না, এতে কোনো সমস্যা নেই জেনেব ম্যাডাম। মানে আপনি যখন সময় পাবেন তখনই কাজগুলো করে রাখবেন। আসলে বিপদ তো যে কোনো সময় আসতে পারে। ব্যাস এইটুকু, আর কিছু বলবেন না? হ্যাঁ, আপনি খুব দ্রুত বাড়ি ক্লিন করে ফেলুন। আর আমি আপনাকে একটু আগে যেমনটা বললাম যে ফাইলগুলো শেষ হলে আমাকে জানালেই হবে। আমি নিজে এসে এগুলো নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে আসি জেনেব ম্যাডাম। আসুন। লোকটাকে দেখো, এক লাথিতেই একদম সোজা হয়ে গেছে। আর কয়েকটা দিলে যে কি হতো। প্রিয়তম বীর পুরুষ হাজবেন্ড আবারও বাঁচিয়ে দিলে।